এখানে অনেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছেন। আমরা হোল হার্টেডলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রিজেক্ট করি। প্রথম বর্ষের শিক্ষার্থীরা যাতে অগ্রাধিকারের ভিত্তিতে সিট পায় সেটা নিশ্চিত করা, কারণ তারা সব থেকে ভালনারেবল, বিভিন্ন রকম খারাপ পলিটিক্সের বলি সব থেকে আগে তারা হন। কাজে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা ইনশিওর করতে হবে। এবং তারা নানানভাবে ন্যারেশন তৈরি করতেছে এবং সেই ন্যারেশনের ভিত্তিতে পুরো জিনিসটা হচ্ছে। আবার অফলাইনে প্রচার সীমাবদ্ধ। যদি এমন হইতো যে আপনি অফলাইনে প্রচারণাকে অবাধ করে দিচ্ছেন, অফলাইনে কোনো রেস্ট্রিকশন রাখেন নাই যে ঠিক আছে যেভাবে পারো প্রচারণা করো, তাহলে অনলাইনের যেই হিসাবটা সেই লাইন সেটাতে আমরা অফলাইনে অফসেট করার চেষ্টা করতে পারতাম। কিন্তু আপনি অফলাইনকে রাখতেছেন রেস্ট্রিক্টেড, অফলাইনে কোনো কিছু হলে আপনি আচরণবিধি লঙ্ঘন বলে সেটাকে আটকানোর চেষ্টা করতেছেন, কিন্তু অনলাইনে যে যার নামে যা খুশি কুৎসা করতে পারবে, অনলাইনে সকল ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলবে, সকল ধরনের মিথ্যাচার চলবে, এইটা তো হইতে পারে না। অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম দেওয়া পেজ দিয়ে বা নাম দেওয়া গ্রুপ দিয়ে তো এটা চলতেই পারে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাজেট কিন্তু এখানে মূল ক্রাইসিসটা না। আমরা দেখতে পাইছি মুজিব বর্ষকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে অনর্থক খরচ করা হয়েছে। আপনারা দেখবেন মল চত্বরের বাইরে একটা উৎকট স্থাপনা বানায় রাখা হয়েছে। এরকম প্রচুর মানে অনর্থক অপ্রয়োজনীয় স্থাপনাতে ডাকসু বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়মিত বাজেট দিয়ে যাচ্ছে, কিন্তু আবাসনের সময় তার বাজেট দেখা যাচ্ছে না। এবং আবাসন সংকটটা দূর করার জন্য সবথেকে এফিশিয়েন্ট ওয়ে কি হইতে পারে সেটা নিয়েও তারা কথা বলতেছে না। আমরা যদি ডাকসুতে নির্বাচিত হয়ে আসি, মডেল তো আমাদের সামনে আছে। যদি একটা রাসেল টাওয়ার তৈরি করা যাইতে পারে কর্মচারীদের জন্য, যেটা আবার কর্মচারীরা নিজেরাই ভাড়া দেন, তাহলে বা রবীন্দ্রনাথ হল ভবনের মতো একটা ভবন হচ্ছে জগন্নাথ হলে হইতে পারে, তাহলে এরকম কয়েকটা হাই রাইজ বিল্ডিং যদি আমি হচ্ছে আমার এখানকার ক্যাপাসিটি এবং এখানকার যে মানে ভূমিকম্প সেন্সিটিভ করে বানাইতে পারি, তাহলেও সংকটের অনেকখানি সমাধান হয়েছে। এবং আপনি দেখবেন স্পেসিফিক হলে বা সিটের সংকট কিন্তু আরও বেশিরভাগ হচ্ছে নারীদের। সো আমার যখন সামনের দিনে আবাসন বানাবো, তখন সেই আবাসন বানানোর ক্ষেত্রে নারীদেরকে কিভাবে প্রায়োরিটাইজ করা যায়, নারী শিক্ষার্থীদের কিভাবে প্রায়োরিটাইজ করা যায়, সেটা আমাদের একটা বড় উদ্যোগের জায়গা থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ উদ্যোগের জায়গা যেটি থাকবে সেটি হচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যাতে অগ্রাধিকারের ভিত্তিতে সিট পায় সেটা নিশ্চিত করা, কারণ তারা সব থেকে ভালনারেবল, বিভিন্ন রকম খারাপ পলিটিক্সের বলি সব থেকে আগে তারা হন। কাজে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা ইনশিওর করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট নিশ্চিত করা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় তাদের আবাসনের দায়িত্ব নিতে হবে। কিভাবে? এখানে সাস্টের মডেল একটা মডেল হইতে পারে, যেটা আমরা প্রপোজ করতেছি, যে বিশ্ববিদ্যালয় তার যে সংলগ্ন এলাকা আছে সেই সংলগ্ন এলাকাগুলোতে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ভাড়া নিয়ে হচ্ছে আপনার তাদেরকে ওইখানে স্থাপন করবে। এখন এইটা কেন জরুরি বলতেছি, দেখেন এখানে আমাদের সাথে অন্য প্যানেলদের দুইটা ডিফারেন্স আছে। একটা হচ্ছে অনেকে বলতেছেন যে তাদেরকে একটা বৃত্তি প্রদান করা, আবাসনের জন্য একটা ভর্তুকি বা বৃত্তি প্রদান করা। একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যিনি ধরেন জয়পুরহাটের একটা মানে গণ্ডগ্রাম থেকে এসেছেন, বা যিনি নীলফামারীর একটা গণ্ডগ্রাম থেকে এসেছেন, তার পক্ষে তো সম্ভব না, তাকে যদি আপনি হাতে 5,000 টাকা ধরায়ও দেন, তার পক্ষে এটা সম্ভবই না যে সে এখানে ঢাকা শহরে একটা বাসা খুঁজে সেই বাসাটা ভাড়া নিয়ে থাকবে। কারণ ব্যাচেলারদেরকেও ভাড়া দিতে চায় না। ব্যাচেলারদের ভাড়া দেওয়া হলে সেখানে অন্যায্যভাবে তার ভাড়া বৃদ্ধি করা হয় এবং তার উপর নানান রকম রেস্ট্রিকশন চাপায়। একটা জটিল প্রক্রিয়া। সো এখানে বৃত্তির বদলে আমরা বলতেছি যে যতক্ষণ পর্যন্ত প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপনি হলগুলোতে উঠাইতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত এটা বিশ্ববিদ্যালয়ের রেসপন্সিবিলিটি যে সে আশেপাশে প্রয়োজনে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ভাড়া নিয়ে তাদের যে আবাসন, সে আবাসনের ব্যবস্থা করে দিবে। সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এখানে অনেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছেন। আমরা হোল হার্টেডলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রিজেক্ট করি, কারণ আবাসনের মান যেরকম বাড়াইতে হবে, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে প্রাইভেটাইজ করা চলবে না।